না, তুই কোন কলেজে চান্স পাইছিস? বঙ্গবন্ধু কলেজ। বঙ্গবন্ধু কলেজ জেলখানা ঘাটের উপরে আছে। হ্যাঁ, জেলখানাঘাটের উপর যেটা। ভালো। তুই কোনটায় পাইছো? আমি পাইছি ওই যে হাজী মহসিন কলেজ, আজিম মহসিন কলেজ। যে খালিশপুর। ও, ভালো, এটাও খারাপ না। কারণ ভর্তির বিষয় নিয়ে কি ভাবছো কিছু? না, আমি তো কিছু ভাবি নাই, টাকা তো লাগবে অনেকগুলাই। হ্যাঁ, টাকা তোর আমার পয়সা মিলে অনেক টাকাই লাগবে প্রায়। খরচাপাতি তো চালাইতে পারবো, কিন্তু ভর্তি যে হব সেই টাকাটাই তো মেন আমাদের। সেই টাকাটাই তো নাই আমাদের কাছে, এখন কি করা যায় একটু বল তো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? বল। আমাদের মামা বাড়ি যাই চল। মামা বাড়ি? সেখানে তো মা মনে কর সম্পত্তিটা কিছু পাবে। জি। সেই সম্পত্তিটা যদি আমাদের বুঝাই দেয় হুম। তাহলে আর আমরা ওইখানে তো গাছপালা কাইটাই তো আমাদের ভর্তি হওয়ার খরচাটা উঠে যাইতো না? হ্যাঁ, সেটাই করা যায়। মামা বাড়ি তো যাইতে হবে, তাদের সাথে আলাপ আলাপ করা লাগবে তো। তা কখন যাবি? গেলে এখনই যাইতে হবে, এখন গেলে বড় মামার ঘরে পাওয়া যাবে। একটু পরে গেলে আর পাওয়া যাবে না। ও আচ্ছা, তা চল তাই আচ্ছা, না? ঠিক আছে, চল। এই কে? মামা, আমি শাহজালাল। দরাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বল, তোরা তো সাত সকালে? দরকার কথা ছিল। কোনো সমস্যা? জি মামা। আচ্ছা, তাহলে ওখানে বয়, ওখানে যাই, বয় ওখানে, বয় আসতেছে। তারপরে কি হয়েছে, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছিস? জি মামা। তোর তো আগে থেকে অনেক শুকিয়ে গেছিস, কি হয়েছে? খালি দুষ্টামি করিস, পড়াশোনা করিস না? করি তো মামা, ওই বুঝেন তো, আব্বু মারা গেছে, আম্মু মারা গেছে, একটু সমস্যার মধ্যে আছি মামা। সমস্যা কি, কি সমস্যা? ওই একটু টাকা পয়সা নিয়ে সমস্যা আছি। টাকা পয়সা কেন? যে কলেজে ভর্তি হওয়ার কি কত দূর কি? ওই কলেজের নাম আছে। টাকা পয়সা লাগবে, তোরা ধরুন সমস্যা আছে, আমরাও সমস্যা আছি। ভাবিস কি মামারা কি বহুত কিছু টাকা পয়সার মালিক নাকি? মামাদের তো সমস্যা থাকতে পারে, মামারও সমস্যা আছে। জি একটু কিছু লেখা দৌড়ে চলে আসিস, তো ভর্তি হবে ভালো কথা। তাহলে টাকা কিরকম লাগতে পারে তোদের? মামা, দুজনে মিলে 10,000 টাকা, 10-20 হাজার টাকা লাগবে, এক একজনের 10,000 করে লাগবে। 20,000 টাকা লাগলে বাবা, আমি তো আর একা 20,000 টাকা দিতে পারবো না। তোমার আরো মামারা আছে, আমার কি ইনকাম তোমাদের ভালো করে দিতে না, আমি 2,000 টাকা দিয়ে দেবো মানে। আর ওই যে আলমগীর আছে, তার সাথে যোগাযোগ করো। আমি তো আর একা এত টাকা দিতে পারবো না। জি না। আপনি বড় মামা হয়ে যদি আপনি 2,000 টাকা দেন, তারা তো আর বেশি দিবে না, তারাও বেশি হলে 2,000 টাকাই দিবে। এখন বড় মামা আমি হয়েছি বলে কিন্তু সবকিছুকে আমার দেখতে হবে নাকি? এগুলো আমারও, তুমি এগুলো এতই করো না, তুমি আমার একা এক চাপ দিও না। আলমগীর আছে বাসায়, তোমার মেজো মামা, তার সাথে কথা বলো, কথা বলে দেখো। আমার খালি একা চাপ দেওয়া নাকি? না মামা, আপনারা দেখেন যদি। দেখি তোর মেজো মামা আছে বাসায়, আমি তোর মেজো মামা ডাক দিই, দেখি তোর মেজো মামা কি বলে। এই আলমগীর, আলমগীর। জি। এই জয় কোথায়? ডাক্তার বাবুর সাথে হাঁটতে গেছে সকালবেলা। দেখ তোমার ভাগ্নেরা আসছে, দেখো কি বলে। ওদের পরীক্ষা দিতে প্রায় বহুত টাকার প্রয়োজন, 10,000 20,000 টাকার প্রয়োজন। আমি বলছি 2,000 টাকা দেবো, আর এছাড়া আমার পক্ষে আর দেওয়া সম্ভব না। তুই কি পারিস দেখ, কি এনে কথা বল ওদের সাথে, বয়। আমি এখানে কি করবো, আমার এখানে কিছু করার নেই। আপনি ভাই, বড় ভাই, আপনি যদি কিছু পারেন করেন। আমি তো বলছি আমি 2,000 টাকা দেবো, সব তো আমার ঘরে চাপাই দিলে হবে না। জয় কথা, তুমি কথা, ওদের সঙ্গে কি করবা করো। না, জয় কি করলো সেটা আমি জানি না, সেটা জয় জানে, কিন্তু আমি পারবো না, আমার প্রবলেম আছে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, এদিকে অনেক সমস্যা আছে, আমি পারবো না, আমি কোনো টাকা দিতে পারবো না। দেখ বাবা শোনো, আমি তো 2,000 টাকার কথা বলছি, ওর বেশি আমি আর পারবো না। এখন তোমার মামা জয় আছে, ওর সাথে কথা বলো, দেখো তোমাদের মেজো মামা কি বলে। ওই তো, ওই জয় চলে আসছে।
দেখো জয়ের কাছে বলে দাও। কিরে খবর কি তোদের? একটু মামা ভালো। কি সাত সকালে কি মিটিং? বসো, কি হয়েছে? ওদের কাছে শোনো, ওদেরকে শোনো। কি হয়েছে? ওই মামা কিছু আমাদের টাকা পয়সা লাগতো, কম ওই কলেজে লাগবে মামা, তার জন্য আসছিলাম। তোদের টাকা লাগবে, কত টাকা লাগবে? মা এক একজনের 10,000 করে লাগবে, 20,000 টাকা লাগবে। আমি বলে দিছি ওদেরকে আমার পক্ষে 2,000 টাকা দেওয়া সম্ভব। আমি এখন তো আমি আলমগীরও বলছি, তোমাকেও বলছি, তোমরা তোদের মামা, এখন দেখো ওদের সাথে কথা বলো। আমি এখন কোনো কিছু দিতে পারবো না, সেটা পরে দেখবো দিতে পারি কিনা, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি খুব ঝামেলার ভিতরে আছি। তুমি 2,000, আমি 5,000, এরকম দিলে তো আসলে ওদের সমাধান হবে না। আপা মারা গেছে, দুলভাই মারা গেছে, এক কাজ করলে তো হবে। আর জমি যা আছে ওদের বোনের বাগে যা পড়বে ওইটা ওদের দিয়ে দিলি, বা গাছ গাছের যা বিক্রি আছে ওগুলো বিক্রি করে মোটামুটি ওদের পড়াশোনার খরচ সহ ওদের খরচ হয়ে যাবে। ওরা কিসের জমি পাবে? আবার জমি রয়েছে সেটা ওরা ভাগ পাবে না, ওরা ভাগ পাবে না। তুমিও কোনো জমি পাবে না, আপাও কোনো জমি পাবে না, ওর আম্মাও কোনো জমি পাবে না। জমি আমাদের নামে রেকর্ড হয়ে গেছে, আমার নামে আলমগীর নামে রেকর্ড হয়ে গেছে। ওর আম্মা টাকা নিচ্ছে, টাকা নিয়ে তো জমি আমাদের দিয়ে দিছে না। জমি আমার নামে আর আলমগীর নামে রেকর্ড হয়ে গেছে না। তুমিও পাবা না, এর আম্মুও পাবে না। তুমি ভালো নাটক সাজা ফেলে দেবে। নাটক আমাদের কাছে দলিল আছে না। তোমার নামে রেকর্ড হয়ে গেছে, বাগের জমি তুমি বাগে পাবা, আমিও বাগে পাবো, বড় আপা বাগে পাবা, সেও বাগে পাবে, সবাই বাগে পাবো। কিন্তু মানে তোমরা দুজন বাগে পাবা, আমি আপা পাবো না, এটা তো কোনো কথা না। আর এটা তো কোনো না, মানে এইসব কথাবার্তা বললে হবে? এইসব নাটকের কথাবার্তা। এখন সেটা আমাদের দলিল আছে, আমাদের নামে রেকর্ড হয়েছে জমি। ওর আম্মা টাকা নিচ্ছে, আমাদের তো সবকিছু আছে। আমার টাকা দিয়েছে, তুমি এতদিন বলো না কেন? এখন বলতেছো কেন? বলার কি আছে? এখানে এখন ওরা টাকা নিচ্ছে বিয়ে আমাদের দিয়েছে। দুই ভাইয়ের কাছ থেকে, আমাদের নামে রেকর্ড হয়ে গেছে। আপাতত মারা গেছে, বিচারার তো রেতিম। এখন তোমরা এসব কথাবার্তা বললে হবে ভাই? বলো, তুমি বলো, এইসব কথাবার্তা বলে যেটা সামাজিক তুমি জানো না, কথাবার্তা। এটা জানো না। ছোট আছে, ছোটর মতো থাকো। এটা বিষয় না, ছোট আছে ছোটের মতো থাকবো। তুমি বাপের সম্পত্তি তোমরা দুই ভাই নিবা, তাহলে আমি আর আপা কি অপরাধ করলাম? তাহলে আমরা কি বাপের সন্তান না? ঠিক আছে, সেটা সেটা তো সমাজ বলে কিছু আছে নাকি? তুমি মেজ হয়ে তুমিও সে পোল্ট্রি মেরে দিলা বড় ভাইয়ের সাথে, হ্যাঁ? তার এই কি কাগজপত্র আছে? কাগজপত্র দেখাও যে না তুমি তো জমি পাইছো, কোন বুনিয়াদে পাইছো, কিভাবে পাইছো। কাগজ আমাদের কাছে, আমাদের নামে রেকর্ড হয়েছে, কাগজ আমাদের কাছে আছে বলে তুই সেই রেকর্ড বলছিস। দেখাও আমারে। আচ্ছা, তোর কাছে কি কাগজ দেখাবো? তুই কাগজ দেখতে চাস কিসের জন্য? আমি দেখবো না। তুই কি দেখবি কাগজ? আমি দেখবো না, দেখবো কিনা? তুমি আমার আর তোর দেখাবো কি? তুমি আমার আর আবার বাদ দিয়ে তোমাকে দুজনের নামে রেকর্ড। আমাদের যদি আমাদের কাছে যদি এরকম ই না থাকতো, তাহলে কি আমরা তোর বলতাম? সেটা দেখাও আমারে। তোরে কি দেখাবো? তুই যা উকিল, তুই উকিলের দ্বারা যা, তুই আদালতে যা। আমি উকিল আদালতে যাবো তো তুমি আমার দেখাও। আমি তো তোরে যাবো, কি দেখাও? অবশ্যই। তুই কি বুঝিস? তুই কি বুঝিস কাগজ? দেখাবো। আমি বুঝি না, তা তোমরা দুজন বুঝো। তা আমরা না বুঝলি কি আমরা কি এই উকিল আমিও তো করতেছি? বুঝি, তোমরা দুজন, তুমি বাদের ছেলে দুইজন, তোমরা বুঝলে আমি বুঝবো না। তুই তোর যেটা যার কাম, তুই সেই জায়গায় যাই বস, তারপর যা। আর তুই এখানে থাকতে পারবি না। কেন? না, তুই বাড়ি থাকতে, বাড়ি আমাদের নামে, তো তুই থাকবি কেমনি? তুই এখান থেকে চলে যা। আরে বাপের নামে, তোমাদের নামে কিসের বাড়ি? আমাদের নামে, বাপের বাড়ি তুমি থাকতে পারলে আমিও থাকবো। আমাদের নামে সবকিছু আমাদের নামে। তুই থাকতে পারবি না। তোর দুই কদিন ডাক্তার ছিলাম, তুই থাকতে পারবি না। তুই এখান থেকে যা, তোর ঘাটতি বস্তা যা কিছু আছে তুই এখান থেকে যা, নিয়ে যা। দেয়া দেবে না, কিনা যায় সেটা আচ্ছা, দেখবানি। তোর যেটা যাওয়ার দরকার তুই সেটাই যা। তাহলে কাগজ দেবা না? আর তোরে কি কাগজ দেবো? এই শোন, কাগজ কয়েন থেকে উঠানো লাগে আমি ভালো করে জানি। আজকে দিনের মধ্যে কাগজ উঠাবো, ওনাকে কাগজ লাগবে না। আর বাড়ি কিনা থায় না থায় ও আমি দেখবানি। কালকে যখনই ফোন দেবো চলে আসবি, উকিলের সাথে যাবো, তুই বাইক নিয়ে আর মামু তুমি, ঠিক আছে? জি মামা। তোরা আজকে চলে যা, বাইরে চলে যা। পুরো কিছু বলতে পারবি? আচ্ছা আচ্ছা, যেটা যাবি যা। আচ্ছা ঠিক আছে, সে দেখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরাও দেখবো। যা। আমরাও দেখবো। বাপের সম্পত্তি নিয়ে নাটক মারা শুরু করিস না। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখবো না, যা। তোরা যা, কালকে ফোন দিবি চলে আসবি সাথে সাথে, জি বাবা। ঠিক আছে? জি। তোর দেরি না। আচ্ছা না। তুইও যাও, তুই এখানে কেন? তুই এই বাড়ি থেকে চলে যা। এই বাড়ি তোর না। আর এই বাপের বাড়ি আমার না, তো মানে সবাই থাকবে। বাপের বাড়ি তুমি বললি কি আমি চলে যাবো নাকি? এই বাড়ি বললি কি আমি চলে যাবো? আমি কথা বলতে পারবো না, আমার কাজ আছে। আমি তাহলে উঠলাম। কাজ বাসার। স্যার আসবো? হ্যাঁ আসেন। বসো। আসসালামু আলাইকুম স্যার, কেমন বসেন। আছেন?
তো যে ফোনে আপনার সাথে যে বেশি কল দিয়েছিলাম, আপনি যে নোটগুলো দিয়েছিলেন এবং যে যে কাগজগুলো তুলতে বলছিলেন আমাকে, আমি সব কাগজগুলো সব তুলে নিয়ে আসছি। ঠিক আছে, একটু আপনি আপনার মতো করে দেখে কিভাবে কি করা যায় আমাকে একটা সব কাগজ তুলছেন? হ্যাঁ, সব কাগজ সব তুলে রেকর্ড খতিয়ান যেগুলি সব তোলার কথা ছিল সব তুলছেন? সব আপনি যে যেগুলো বলছেন স্যার এবং যে যেগুলো দিয়েছিলেন বলছিলেন আমাকে, সবগুলোই তুলে আনছি স্যার। আপনাকে আমি বলছিলাম হচ্ছে জমি তো আপনার ফাদারের, জি আপনার বাবা জমির মালিক। জি তো বাবার নামে যে রেকর্ড খতিয়ানটা আছে, এই রেকর্ড খতিয়ান সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, এই খতিয়ানগুলি আপনাকে তুলে আনতে বলছিলাম। জমি সিএস খতিয়ানে তো আপনার দাদার নাম, দাদা না, জি বাবার নামে এসএ খতিয়ান, জি সবগুলো সবগুলো এখানে তোলা হয়েছে। সবগুলো আনা হয়েছে। এটা তো পৈতৃক জি, সম্পত্তি। পৈতৃক সম্পত্তি। ওয়ারিশ ক্যাম্প সনদ তো আনছেন। জি স্যার। এখন সমস্যাটা বলেন তো, আসল সমস্যাটা হচ্ছে সমস্যাটা স্যার, জমি তো হচ্ছে বাবার, হুম। কিন্তু বড় ভাই মেজো ভাই তারা হচ্ছে তাদের নামে রেকর্ড করেছেন। কিভাবে কি করেছে এটা জানি না, তাদের নামে দুজনের নামে রেকর্ড করেছে, আপারে আর আমারে বাধ্য। এখন এটা নিয়ে তাদের এখন দাবি যে সম্পত্তির মালিক তারা, আপার আমি সম্পত্তির আমাদের কোনো মানে দাবি, মানে আমরা এই সম্পত্তির কোনো মালিকই না, এই সম্পত্তি আমরা পাবো না, তারা দুজনই পাবে। মানে তারা দুইজনের নামে রেকর্ড হয়েছে। রেকর্ড হয়েছে কি রেকর্ড? সর্বশেষ যে রেকর্ড, এই হ্যাঁ রেকর্ডটা। হ্যাঁ হ্যাঁ, এর আগের রেকর্ড তো দেখলাম এখানে। বাবার নামে। ও, এখন তারা সম্পত্তি দেবে না? এখন তারা সম্পত্তি দেবে না, বরং এরকম যে মানে বুঝতেছেন তো, ফ্যামিলিক বিষয়, পারিবারিক বিষয়, যে একদম ঘরের থেকে বেরোতে, এদের বাবা মা মারা গেছে, বড় আপা মারা গেছে, দুলাভাই মারা গেছে, দুটো ছেলে এতেই। হ্যাঁ, এবার এদেরকেও বঞ্চিত করবে, আমারও করতেছে, এদেরও করতেছে। এরা এদের মার পাবে সেই সম্পত্তি এরা পাবে স্যার। তো সেভাবে এরাও এদেরও বঞ্চিত করতে চাচ্ছে, আমারও বঞ্চিত করতে যাচ্ছে, মানে আপনারাও দিবে না? আমারও দেবে না। তো এখন এটা নিয়ে যদি আপনি ই করতে চান, মামলা করতে চান, তাহলে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে জি পারবেন। স্যার। আর মামলা করলে একটু সময় বেশি লাগবে। তো আমার মনে হয় কি, যে এটা মামলা মকদ্দমায় না, যে আদালতে মামলার জট না বাড়ায়, যদি আমরা যদি একটা নোটিশ করি, হ্যাঁ, নোটিশ করে তাদেরকে ডেকে আনি, সেটা ভালো হয় না? স্যার করেন, ওটাই বেটার হয় স্যার। আগে তারপরে আপোষ হ্যাঁ। মীমাংসায় যদি হয়ে যায় শেষ তাহলে হয়ে ভালো যায়, হয়। তাহলে হয়ে গেল। জি স্যার। আর যদি তারা সে বিষয়টা না মানতে চায়, তারপরে আপনি তখন মামলা মোকদ্দমা মামলা করলে একটু সময় লাগবে। সময় লাগবে। জি স্যার। তো আমার মনে হয় একটা নোটিশ করি আমরা। স্যার ওটাই ভালো হয় স্যার। ঠিক আছে, নোটিশ করে দেখেন, তাহলে পরে আমরা ঠিক আছে, আমরা একটা নোটিশ করে দেই, নোটিশ মোতাবেক আসেন, আমরা ওই পক্ষকেও নোটিশ করি, জি স্যার, অবশ্যই আপনাদেরকেও নোটিশ করি, জি স্যার। আর এদেরকেও সাথে করে নিয়ে আসেন। অবশ্যই স্যার। ঠিক আছে, জি স্যার, এদেরকে সাথে করে নিয়ে আসেন, আমরা একটা নোটিশ করে দিই। নোটিশ করলে নোটিশের পরে আসে, ইনশাআল্লাহ। সবচেয়ে বেটার হবে এটা। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ঠিক ওকে, আছে, আসসালামু আলাইকুম স্যার। যাও, টেনশন করো না। কোন ক্লাসে পড়ো? এসএসসি পাস করছো? ইন্টার ভর্তি হবা তুমি? ওকে, যাও। নোটিশ করলে তোমার কি হয়, মামা? মামার সাথে চলে এসো, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসবো? জি ভাই, আসেন। স্যার আমার একটা উকিল নোটিশ করছিলেন এই অফিস থেকে। ও আচ্ছা, আমি মাসুদ হ্যাঁ, স্যার। উকিল নোটিশ করা হয়েছিল। বসেন। ও, উকিল নোটিশ করছে মনে হয় 4-5টা, ওই যে জমি সংক্রান্ত। জি স্যার। বসেন, কাগজ নিয়ে আসছেন? জি স্যার। আচ্ছা থাকেন, ওই পার্টিও আসবে হয়তো 10-15 মিনিট, আমার ফোন করছিল। স্যার আসসালামু আলাইকুম। এই আসুন, বসুন। তো আপনাদেরকে নোটিশ করা হয়েছিল। আমাদের এই ভদ্রলোক, উনি আমাদের এই অফিসে এসে আবেদন করছিল আর কি। তো এর ভিত্তিতে আপনাদেরকে উকিল নোটিশ করা হয়েছে।
তো এই উকিল নোটিশে উভয় পক্ষ পক্ষ বিপক্ষ, উনি হচ্ছে সম্ভবত আপনার ভাই, আপনার ছোট ভাই, আর আপনারা দুজনে 3 ভাই। তো আমি প্রথমে ওনাদেরকে একটু বুদ্ধি দিলাম যে আসলে মামলা না করে আপনারা প্রথমে একটু বসা যাক কাগজপত্র নিয়ে, কার কি কাগজপত্র আছে, কে কিভাবে মালিক হলো। তো সেই হিসেবে আপনাদেরকে নোটিশ করা, অন্য কোনো কিছু না। তো যদি সম্ভব হয় যে এটা আপোষ মীমাংসা করে যার যার সম্পত্তি তাকে বুঝাই দেওয়া, আর যদি সম্ভব না হয় তাহলে আইনগত দিক থেকে মামলা মোকদ্দমায় যেতে হবে। যেহেতু আমি একজন অ্যাডভোকেট, সেহেতু আমার যে বাদী তার পক্ষে আমার আইনি সহায়তা দিতে হবে। তো সেই হিসাবে আপনাদেরকে নোটিশ করা। তো আপনার কাছে যে কাগজপত্রগুলি আছে, তারা যে কাগজ উঠাইছে আমি দেখছি, তো কাগজপত্রগুলি যদি একটু দেন আমি দেখি। আর মূলত আমি কাগজ দেখা অবস্থায় আমি কয়েকটা প্রশ্ন করি, সেটা হলো যে এই যে আপনার যে সম্পত্তিটা মূলত কার সম্পত্তি? আপনার বাবার? এটা আমার বাবার ছিল আর কি। হ্যাঁ। তো যাই হোক, আমি কি বলবো, যেহেতু আমাদের নামে কমপ্লেন করেই দিছে, ও হলো আমাদের সবার ছোট ভাই। তো যাই হোক, যেভাবে হোক আমাদের নামে পরে আমরা টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রি করে নিছি, নিয়ে তার বোন ওই সময় টাকা বাবার কাছ থেকে নিচ্ছে কি নেয় নাই সেটা তো আর আমরা জানি না। এখন জমি দাবি করতেছেন, আমাদের নামে সবকিছু রেকর্ড করে নিছে, এখন তাদের কি জমি? এখন এই বিষয় নিয়ে আর কি আমাদের একটু ভিতরে একটু গঞ্জাম হয়েছে। জানি না আপনার এখানে কেন আসলো, আমাদের সাথে বললেই পারতো আর কি। হয়েছে? আপনার কথা হয়েছে? আপনার কাছে স্যার দেখেন। আপনার কথা হয়েছে? হ্যাঁ কি বড় ভাই, কি বলো? হ্যাঁ ঠিক আছে। আপনার কিছু বলার আছে? আমার বলার হচ্ছে স্যার, হ্যাঁ। আমার যে বোনটা যে মারা গেছে, এর মা আমাদের কাছ থেকে টাকা নিছে, আমার কাছ থেকে টাকা নিছে, 50,000 টাকা নিছে। হ্যাঁ। তারপর এর পিছনে আমরা বহুত টাকা নষ্ট করছি। কার পিছনে? এই ছোট ভাইয়ের পিছনে। ছোট ভাইয়ের পিছনে? ছোট ভাইয়ের পিছনে আমরা অনেক টাকা নষ্ট করছি। আর 2 ভাগ্নের তো আমরা এখন টানতেই আছি। ওদের যখন যা লাগবে, পড়াশোনা, বাবর টাবর যত কিছু লাগে সব আমরাই বহন করি। তারপরে এরা খামাখা এগুলা কেন করতেছে আমরা কিছু বুঝতেছি না। মানে জমি দাবি করতেছে কেন? এটা একটা আমাদের একটা হয়রানিমূলক ভাবে আমার দ্বারা মনে হচ্ছে যে আমাদের একটা হয়রানি করা। তো এই যে জমি দাবি করতেছে, এই দাবি করার পিছনে কি কোনো কারণ নাই? এই সম্পত্তির মালিকানা কি তারা পাবে না? তারা মানে আপনাদের নামে রেকর্ড হয়েছে, কি রেকর্ড? মানে এই যে সর্বশেষ যে হাল রেকর্ডটা হয়েছে, সিটি জরিপ বা বিআরএস রেকর্ড যেটা, এই রেকর্ড বুনিয়াদে আপনারা 2 ভাই মালিক। 2 ভাই মালিক। তার রেকর্ডে নাম আসে নাই? না। যে বোনটা মারা গেছে সেও রেকর্ডে নাম আসে নাই। তার মানে সেই বুনিয়াদে আপনারা হচ্ছেন সম্পত্তির মালিক। এটা হচ্ছে আপনাদের বক্তব্য? আমাদের বক্তব্য। আচ্ছা আচ্ছা। আর তার বক্তব্য হচ্ছে বোনটা কেন বাদ পড়বে, আমি কেন বাদ পড়বো, আমি কেন বাবার সম্পত্তি পাবো না? এই তো সমস্যাটা তো এখানে। এখন এই সমস্যাটা দেখেন, যদি সুন্দরভাবে সমাধান করা যায় তাহলে মামলা মোকদ্দমায় যে লাভ কি? আমাদের দেশে এমনিতেই আদালতে মামলার জট বেড়ে আছে। আপনি যদি এখন মামলা করেন, এই মামলার রায় বেরোতে সময় লাগবে, তারপরে আপনাদের টাকা খরচ হবে, তাদেরও টাকা খরচ হবে। তারপরে নতুন যে আইন আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, 2023 সালে যে আইনটা গেজেট আকারে পাশ হয়েছে, সেখানে কিন্তু যে অন্যায়কারী, যে একটা অপরাধ সংগঠিত করবে, তার কিন্তু শাস্তি হবে, তার কিন্তু জরিমানা হবে। আবার শাস্তি জরিমানা দুটোই হবে। সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে নট বেলেবল, অর্থাৎ জামিন যোগ্য না। এই মামলাও কিন্তু জমি সংক্রান্ত বিষয়, নতুন ভূমি আইনে কিন্তু এটা দেওয়া হয়েছে। তো এত কিছু বোঝার পরে আমরা যদি সচেতন ভাবে যেটা সঠিক সেটা করি, তাতে কি আপনাদের কোনো সমস্যা? স্যার আপনার কথার ভিতরে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। আমি তো একটা জব করি, তো বারবার ফোন আসতেছে। তো অনুমতি দিলে আমি একটু চলে যেতাম, যেহেতু আমার বড় ভাই আছে, বড় ভাইয়ের সিদ্ধান্তই ফাইনাল। তারপরও আপনাকে কিছু বলি, যেহেতু বাবা আমাদের নামে লিখে দিছে, সেই ক্ষেত্রে আমি না, বাবা আপনাদের নামে লিখে দিছে এরকম কোনো কাগজ এখানে নাই। আপনাদের নামে রেকর্ড হয়েছে সেটা আছে। যাক, আপনার আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি একজন সামাজিক লোক, যেভাবে হয় স্যার দেখেন, ভালো সমস্যা নাই স্যার, আমি আছি তো। ছোট ভাই আমি চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আছি। আমার ডিসিশন মেনে নেবে। তো যাই হোক, আপনার কাগজপত্র, ওনার কাগজপত্র উনি তুলে নিয়ে আসছে।
আপনার কাগজপত্র দেখলাম। মাসুম সাহেব, একটা কথা বলি শোনেন। বিষয় হলো যে সম্পত্তি বাবা রেখে যায়, বাবা যখন জীবিত থাকে তখন কিন্তু তার কোনো ওয়ারিশ, তার কোনো উত্তরাধিকার সৃষ্টি হয় না। উত্তরাধিকার সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি মারা যায়। একজন ব্যক্তি মারা গেলে তখন উত্তরাধিকার সৃষ্টি হয়। আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে যে ব্যক্তি মারা যায় তার যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি এবং যে ওয়ারিশ রেখে যায় সেই ওয়ারিশ এই সম্পত্তির অগ্রাধিকার ভিত্তিতে মালিক পায়। মালিক হয়, কিন্তু মালিক হয়ে যায় না। এই মালিক হওয়ার জন্য অনেক কাজ আছে, অনেক কাজ আছে। যেমন আপনার কাগজ যেটা দেখলাম সেখানে এবং এই জয় সাহেবের যে কাগজ দেখলাম একই কাগজ। আপনার নামে একটি রেকর্ড হয়েছে, আপনাদের দুই ভাইয়ের নামে, যে ভাইটা চলে গেল ওর নামে আর আপনার নামে একটা রেকর্ড হয়েছে, মাত্র একটা রেকর্ড হয়েছে। একটা রেকর্ড দিয়ে কখনো জমি খাওয়া যায়? একটা রেকর্ড দিয়ে কখনোই জমি খাওয়া যায় না। এই জমির মূল মালিককে বলেন? আমার বাবা। আপনার বাবা। এই সম্পত্তি যদি ক্রয় করে থাকে তাহলে বাবা ক্রয় করছে, যদি উত্তরাধিকার সূত্রে দাদার কাছ থেকে পাইয়ে থাকে তাহলে বাবা পাইছে। এই সম্পত্তির মালিক তো আপনি না, আপনার ভাইরাও না, আপনার বোনও না। একদম স্পষ্টভাবে বুঝবেন। আপনি মামলায় যান, মকদ্দমায় যান, জমি পান না পান, আমার মতো একজন অ্যাডভোকেটের কিছু যায় আসে। উনিও তো একজন অ্যাডভোকেট ধরে মামলা করি, মকদ্দমা করি, কিন্তু আমি একজন অ্যাডভোকেট হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই, সঠিক পরামর্শ। সেটা হচ্ছে যে বাবার মৃত্যুর পরে বাবা রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে তার সন্তান মালিক হবে। মালিক হবে, মালিক কিন্তু হয়ে যায় না। মালিক হওয়ার জন্য কিছু কিছু কাজ আছে যেগুলি আপনাদের করতে হবে। সরকারি সংশ্লিষ্ট বিভাগ আমাদের দেশের দুইটা, একটা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল করা হয়, আর একটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন জেলা উপজেলাতে ইউনিয়নে ভূমি অফিস আছে, যেটাতে আমরা নাম জারি করতে হয়, আমাদের সেটেলমেন্ট অফিসে রেকর্ড খতিয়ান হয়। এই ভূমি মন্ত্রণালয় থেকে যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানগুলি আছে সম্পূর্ণ সরকারের দলিল, বুঝতে হবে। আর আপনার ব্যক্তিগত দলিল হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস থেকে যদি আপনি কোনো দলিল করেন, সেটা হলো আপনার ব্যক্তিগত দলিল। এখন আপনার বাবা তো আপনাকে লিখে দিয়ে যায়, দলিল দিছে আপনাকে? দিছে? দলিল দেয় না। তো দলিল যেহেতু দিয়ে যায় নাই, তাহলে জমির মালিক তো বাবা রয়ে গেছে। অবশ্যই বাবার নামে সিএস খতিয়ান, বাবার নামে এসএ খতিয়ান, বাবার নামে আরএস খতিয়ান, আপনার নামে একটি বিআরএস খতিয়ান হইল। এই তিনটা খতিয়ান কি হবে? সিএস খতিয়ান 1940 সালে শেষ হয়েছে ব্রিটিশ আমলে, 62 সালে হয়েছে হলো এসএ খতিয়ান, স্টেট একুইজিশন, তারপরে এসে আরএস খতিয়ান হয়েছে রিভিউশনাল সার্ভে, বিআরএস বাংলাদেশ রিভিউশনাল সার্ভে হলো 90-এর পরে হয়েছে। তো আপনি এই অল্প দিনে একটা রেকর্ড করে আপনি তো জমির মালিক হয়ে যাবেন। বোনের সম্পত্তি, বোন বিয়ে দিয়েছেন, ভাগ্নেদেরকে টানতেছেন, এগুলি মানবিক কারণে আমরা সবাই করি, এটা ঠিক আছে। কিন্তু বোন তো সম্পত্তি লিখে দিয়ে দেন, আপনাকে সম্পত্তি লিখে দিয়ে গেছে না। আপনার যে টাকা নিচ্ছে সে টাকার কোনো ডকুমেন্টস আছে, কোনো কাগজপত্র আছে আপনার কাছে? বোন চাইছে, এখন তার তখন তো ওটা বুঝি না যে তার ডকুমেন্ট রাখা লাগবে। আর বোঝেন না। যারা চালাক মানুষ তারা তো তখন আপনি জমি তার কাছে রেজিস্ট্রি করে নিতেন, রেজিস্ট্রি করে নিয়ে বলে আমি তোমাকে ফ্রি টাকা দিতে পারবো না, তুমি 50,000 না 1 লাখ টাকা নাও, তোমার জমি আমার নামে রেজিস্ট্রি করে দেবো। এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। তার মানে আপনি টাকা দিচ্ছেন, সেটা মেনে নিলেন, বাট আপনার কাছে কোনো দলিল নেই। আচ্ছা, আপনি বলছেন যে কোন মানুষ করছি, আমাদের নামে রেকর্ড হয়েছে 1961 সালে 15 জুলাইতে যে পাকিস্তান সরকার যে আইন করছে, সেখানে বাবা জীবিত থাকার অবস্থায় কোনো বোন যদি 1961 সালের 15 জুলাইয়ের পরে মারা যায়, মৃত বোনের কোনো ওয়ারিশ থাকলে তারা সম্পত্তি পাবে। আর 1961 সালে 15 জুলাইয়ের আগে যদি মারা যায় তাহলে পাবে না। 3 অবস্থায় কিন্তু ওয়ারিশরা সম্পত্তি পায় না। একটা হলো ওই 1961 সালের আগে, আর একটা হচ্ছে নিঃসন্তান অবস্থায় যদি কোনো ওয়ারিশ মারা যায়, আর একটা হচ্ছে বাবা যদি স্বেচ্ছায় থেকে
জীবিত থাকা অবস্থায় কাউকে যদি সম্পত্তি সাব রেজিস্ট্রার অফিসে যায়, যদি হেবা দলিল করে দিয়ে যায়, সাব কবলা করে দিয়ে যায়, দাম দলিল করে দিয়ে যায়, তাহলে সে মালিকানা দাবি করতে পারে। এই খতিয়ান দিয়ে কিন্তু জমির মালিকানা পাবে না। তো এখানে আপনাদের যে কাগজ আমাকে যে উনি যে অভিযোগ করছে, সেই অভিযোগের যে কাগজ আমি দেখছি, এই কাগজে যা লেখা আছে আপনাদের এখানেও কিন্তু সেই একই কথাই লেখা আছে। এখন বোনের সম্পত্তি বোনকে দিতে হবে, ফারাইজ মোতাবেক, হিস্সা মোতাবেক বোন সম্পত্তি পাবে। আপনি যেমন আপনার বাবার সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে আপনি দাবিদার, আমি পাবো। আপনি তো জমি কেনেন নাই, কিনছেন? বলেন কিনছেন? না, না। আপনি কেনেন না। মাসুম সাহেব, আপনি যে কথাটা বলছেন যে আপনাদের নামে একটা রেকর্ড হয়েছে, হালনাগাদ যে রেকর্ডটা, এই রেকর্ডটা হয়েছে, কাগজে কিন্তু তা বলে না। কাগজে বলতেছে যে রেকর্ড আপনার বাবার না। তাহলে আপনি ওদেরকে এই কথাটা কেন বলছেন? আদালতে মামলা করলে জজ সাহেব সিদ্ধান্ত দেবে কি আপনাকে দেখে, আমাকে দেখে, বা আর একজন বিবাদীকে দেখে না, কাগজ দেখে তো সে রায় দেবে, তাই না? তা কাগজে কি বলবে? সিএস খতিয়ান আপনার দাদার নামে, এস এ খতিয়ান দাদার নামে, আর এস খতিয়ান বাবার নামে, বিআরএস খতিয়ানও বাবার, আপনার নামে তো কিছুই নাই। তাহলে যে আপনারা দুই ভাই, আপনারা যে নিজেরা একটা সিদ্ধান্ত নিলেন, এদেরকে বুঝাইলেন যে আমাদের নামে রেকর্ড হয়েছে, কই আপনাদের নামে রেকর্ড নাই। কথা বুঝতে পারছেন? আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে, আপনারা, আমি যদি একটা সিদ্ধান্ত নেই বা আপনাদেরকে সিদ্ধান্ত দেই, এটা কি মেনে নেবেন? না স্যার, আপনি যদি দেন ছেড়ে না। আপনার নামে কিন্তু রেকর্ড নাই, আপনার কাগজের মধ্যে কিন্তু রেকর্ড নাই। দেখেন এই যে ওয়ারিশ কায়েম সনদ, দেখেন এখানে স্পষ্ট লেখা আছে ওয়ারিশ কায়েম সনদ। এখানে স্পষ্ট করে বলে দিছে, এখানে এই ছেলের মায়ের নাম আছে, এর নাম আছে, আপনার নাম আছে, ইসের নামও আছে, আলমগীরতে চলে গেল ওর নামও আছে। এই ওয়ারিশ কায়েম সনদের মধ্যেও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই নাম দিয়ে দিচ্ছে। তাহলে আপনি যদি বলেন আমার নামে রেকর্ড আছে, রেকর্ডের কাগজ তো নাই। এখানে রেকর্ডের কাগজ আছে, এই রেকর্ডের মধ্যে কার নাম আছে? এটা আপনার বাবার নাম, আপনি বলতেছেন আপনার নাম, আপনার ভাইয়ের নাম, এটা রেকর্ডের কাগজ। তাহলে আপনি সিএস খতিয়ানের মধ্যে যান, সিএস খতিয়ানের মধ্যে গেলেও তো আপনার সেই সিএস খতিয়ানের মধ্যেও তো আপনার সেই ইসের নাম, দাদার নাম। তাহলে আপনি কেন শুধু শুধু করবেন? এই যে এখানে কাগজের মধ্যে, খতিয়ানের মধ্যে সমস্ত খতিয়ানে তো লেখাই আছে, কি করবেন? আপনার কাগজই দেখাচ্ছে, আপনি যে কাগজ দিয়ে ওদেরকে বুঝাচ্ছেন যে আমার নামে রেকর্ড, তো আপনার নামে না রেকর্ড। এই যে মা মারা গেছে, বাবা মারা গেছে, এতিম, আপনার ভাইগনারা ইন্টারমিডিয়েট ভর্তি হবে, তাদের টাকা পয়সার প্রয়োজন, আপনি তাদের সম্পত্তিটা দিয়ে দিলে, ওই জমিতে যদি কোনো গাছ গাছালি থাকে বা জমিতে গাছ কটা বিক্রি করে তো ওরা ভর্তি হইতে পারবে, এরাও তো একসময় মানুষের মতো মানুষ হইতে পারবে। আপনি কি চান না যে ওরা মানুষের মতো মানুষ হোক? না, এটা তো আপনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। স্যার এখন আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে মেন ব্যাপারটা কি, আমরা একটা ভুলের ভিতরে পা দিয়ে ফেলাইছিলাম। আমাদের লোভে জিনিসটা, লোভে একটা আকর্ষণ, লোভ যে মানুষকে ধ্বংস করে এটা আমরা বুঝতে পারিনি, আর লোভের ভিতরে আমরা পড়ে গেছিলাম। এখন স্যার একটা সুস্থ সমাধান করে দেন, যাতে সবাই আমরা শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, এরকম একটা সমাধান স্যার আপনি করে দেন। তো এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনারা একটা আপোষ বন্টননামা দলিল করবেন। বাবার যতটুকু সম্পত্তি আছে এই সম্পত্তিটুক সুন্দরভাবে 2:1, বোন যতটুক পাবে ভাই তার দ্বিগুণ পাবে, বা ভাই যতটুক পাবে তার অর্ধেক বোন পাবে। এইভাবে আপনারা 2-1-এর মধ্যে আমি একটা ফারাইজ করে দেব, ওই ফারাইজ মোতাবেক আপনারা বোন যতটুক সম্পত্তি পাবে। এই তোমরা এদিকে আসো, এই আমার এইখানে আসো, এই দুজন এইখানে আসো। দেখেন এই যে আপনার দুটো ভাগ্নে, এরা কিন্তু লেখাপড়া, কলেজে ভর্তি হবে, এদের বই কেনার প্রয়োজন আছে, কলেজে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, এদের কিন্তু এখন হাজার হাজার টাকা লাগবে। আপনি যদি সেই টাকাটা দেন, এই যে আপনার ওর মাকে 50,000 দিচ্ছেন এর লেখাপড়ার জন্য, যে কোনো কাজে লাগবে না। বাবার সম্পত্তি 100% এরকম। এখন আপনি যদি এদেরকে 20,000 টাকা দেন, মানবতার খাতিরে দিবেন, কিন্তু যদি সম্পত্তিটা আপনি আপোষ বন্টননামা দলিল করে এর মায়ের সম্পত্তি রেখে বুঝাই দেন, এর সম্পত্তি রেখে বুঝাই দেন, আর আপনারা দুই ভাইয়ের সম্পত্তি বুঝে নেবেন, এদেরকে ডাকেন, ডাইকে এক জায়গায় বসেন, এদেরকে কোন জায়গা থেকে জমি দেবেন, ওর মা যতটুকু সম্পত্তি পাবে ততটুকু দিয়ে দেন,
আপোষ বন্টননামা দলিল হলে তারপরে ওরা সেটা নামজারি করে নেবে। উপজেলা ভূমি অফিস থেকে নামজারি করে নিলে ওরা একক মালিক হয়ে যাবে, আপনি নামজারি করে নিলে আপনিও একক মালিক হয়ে যাবেন, সেও একক মালিক হয়ে যাবে। তখন ভাই ভাইদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আর এই ভাগ্নে দুটো কি করতে পারবে, ওদের যতটুকু জমি পাবে, কৃষি জমি আছে, সেখান থেকে কিছু পাইলে ওরা বর্গা দিয়ে খাইলেও, বা জমিতে যে কি আছে, বাড়ির জমিতে যে গাছ আছে, দুইটা গাছ বিক্রি করলে এরা লেখাপড়া চালা যেত। তখন তো আপনার এক্সট্রা বার্ডেনটা হচ্ছে না যে আপনি 20,000 টাকা দিতে হচ্ছে, 10,000 টাকা। এই ক্ষতি থেকে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বড় মামা হিসেবে, আপনার পরিবারের বড় সন্তান হিসেবে এই জিনিসগুলি যদি আপনি সুন্দরভাবে দেখেন, মানবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে কি হবে জানেন, ভাই ভাইদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক থাকবে, ভাগ্নাদের সাথে একটা ভালো সুসম্পর্ক থাকবে। আর এই সামান্য একটা ভুল তথ্য দিয়ে আপনি কয়দিন জমি ভোগ দখল করে খেতে পারতেন? অল্প দিন। এরা মামলা মকদ্দমা করলে আদালত যখন এদের নামে জাজমেন্ট দিত, এরা আইসে সেই জমি পুলিশ আইসে করে দিত, ভাগ করে দিয়ে দিত। আবার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আপনাকে ধরে নিয়ে 2 বছরের জেল দিত, আবার 2 লাখ টাকা জরিমানা করতো বা 50,000 টাকা জরিমানা করতো। আপনার ইজ্জতের উপরে একটা আঘাত হতো, তখন সমাজে চলাচল একটা কষ্টকর ব্যাপার হয়ে যেত। তা আমি বলি যেটা, যে আপনারা এই কাজটা করেন, আপোষ বন্টননামা দলিল করে। আর বড় ভাই যেহেতু সে একটা ভুল সিদ্ধান্তে গেছিল, আপনারা এটা মিল করে আর যে চলে গেল ওনাকে নিয়ে, আর এদেরকে নিয়ে বসে একটা আপোষ বন্টননামা দলিল করে, ঠিক আছে। আপোষ বন্টননামা দলিল করে আপনারা মিলমিশ করে তারপরে বসবাস করেন। এটা সবচেয়ে বেটার হবে। মামলা মকদ্দমাতে প্রচুর টাকা খরচ হয়, অনেক সময় অপেক্ষা করতে হয়, অর্থদণ্ডী হয়, শ্রম যায়, ঠিক আছে, মান সম্মানের ব্যাপার। এটা করে জি স্যার। তাহলে কি বলেন, না স্যার, আমি কি কাগজ রেডি করতে বলে আপনার আপোষ মীমাংসা হয়ে যাবে? আচ্ছা, আমরা ঠিক আছে, এটাই হয়ে যাবে। হ্যাঁ স্যার। না না, এটাই আমরা এটাই। কি তোমার কি হলো? তাহলে এটা আপোষ মীমাংসা করে আমি কাগজ, আপনারা সন্ধ্যার পরে আসেন, একটু কষ্ট করে, বেশি করতো না, এসে স্বাক্ষর করে দেন। অবশ্যই স্যার। আর আমি এখন মিলাই দেই, দুইজনে মিলে যান আপনারা, ঠিক আছে? তোমরা মিলে যাবে, হ্যাঁ, তাহলে যাতে কোনো সমস্যা না হয়। আর এদের দিকে সবসময় নজর রাখবেন। এরা তো এখন বড় হয়ে গেছে, এরা ইন্টারমিডিয়েট করতেছে, আস্তে আস্তে গ্রাজুয়েশন করে ওরা একসময় মানুষের মতো মানুষ হবে, ঠিক আছে? আর তোমরা যাও, মামাদেরকে সম্মান করবা, ঠিক আছে?